নিজের বাড়ি হোক বা হোটেল, কোনো জায়গায় কিছুটা ভালো সময় কাটাবার পর সেই জায়গাটার সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় আমার। তারপর যখন সেই জায়গাটা ছেড়ে চলে যাওয়ার সময় হয়, তখন একটু হলেও মনটা খারাপ হয়ে যায়। আমার তো অন্তত হয়। দুরাত এই বহু বছর পুরনো এয়ারবিনবিতে কাটাবার পর আজ একে বিদায় জানাবার পালা। লোটা কম্বল গুছিয়ে তাই বেরিয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ। আজকে মানডে, আর এখন আমরা রয়েছি হেলসিঙ্কিতে, ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে। আজকে আমাদের তৃতীয় দিন। সকাল এখন 11:30 মতন বাজে। আমরা চেক আউট করে স্টেশনে যাচ্ছি, রেল স্টেশনে। আমাদের কিছু লাগেজ ওখানে রাখবো, রেখে তারপর আমরা হেলসিঙ্কি ঘুরবো, কারণ আজকে রাত্রিবেলা আমাদের এখান থেকে অন্য একটা জায়গায় যাওয়ার কথা। তো চলুন স্টেশনে যাই, রাখি। ওই যে এদিকে মনে হচ্ছে। হেলসিঙ্কির এই রেলওয়ে স্টেশনে ব্যাগ রাখার এই লকারে এখন আমরা আমাদের বেশিরভাগ লাগেজ রেখে সারা দিন ঘুরব। এখানে অটোমেটিক মেশিনে পে করে একটা কাগজ নিয়ে নিলাম, যার মধ্যে একটা কিউআর কোড আছে। ব্যাগ ফেরত নেওয়ার সময় কিউআর কোডটা স্ক্যান করলে এই লকারের দরজাটা খুলে যাবে। দেখুন, এখানে রয়েছে ওষুধের মেশিন। এখান থেকে প্রয়োজনের ওষুধ আপনি নিজেই নিয়ে নিতে পারবেন। চলুন এবার ব্রেকফাস্টটা করে নিই। প্রচুর ক্যাফে রেস্টুরেন্ট আছে স্টেশনের মধ্যে। আমরা নিলাম বার্গার আর কফি। ব্রেকফাস্ট করে বেরিয়েই দেখছি আবার বৃষ্টি শুরু হয়েছে। পুরো হেলসিঙ্কি আমাদের ছাতা মাথায় ঘুরতে হচ্ছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি হেলসিঙ্কির পোর্টের দিকে। এখানে একটা মার্কেট স্কোয়ারও রয়েছে, ওটাও একটু ঘুরে দেখব। যদিও বৃষ্টির জন্য খুব একটা কিছু স্টল এখন বসেনি। এখানে এই হ্যান্ডমেড সুভেনিয়ার, সুন্দর সুন্দর পেন্টিংস, উলের তৈরি টুপি, গ্লাভস, মোজা এগুলোই পাওয়া যায়। আর এক দুটো খাবারের স্টলও দেখছি বসেছে। হটডগ পাওয়া যাচ্ছে তো। যাই হোক, আমাদের আজকে সারাদিনের প্ল্যানটা একটু বলি। আমরা এই হেলসিঙ্কি পোর্ট থেকে লঞ্চ বা বোটে করে এখন যাব হেলসিঙ্কিরই একটা দ্বীপে, যার নাম সৌমেনলিনা। আপনাদের একটু বুঝিয়ে বলি, হেলসিঙ্কি বেসিক্যালি দ্বীপপুঞ্জ, যা প্রায় 330টা দ্বীপ নিয়ে তৈরি। তারই মধ্যে একটা এই যে এখানে রয়েছে সৌমেনলিনা। এখানেই যাব এখন আমরা। লঞ্চের টিকিট আমাদের কাটা হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই লঞ্চ আসবে। বাইরে বেশ ঠান্ডা লাগছে বলে এই ওয়েটিং রুমে এসে ঢুকলাম। ভেতরে হিটার চলছে বলে বেশ গরম এখানে। লঞ্চে করে মিনিট 15 মতন লাগবে এই সৌমেনলিনা পৌঁছাতে। আমরা লঞ্চে উঠে পড়েছি, আর লঞ্চ ছেড়েও দিয়েছে। প্রত্যেক 20-25 মিনিট বাদে বাদেই একটা করে লঞ্চ যাতায়াত করে এই দ্বীপটায়। সমুদ্রের দিকে তাকালে মনে হচ্ছে যেন এক গামলা জলে কেউ সার্ফ দিয়ে ফেনা তৈরি করেছে, এক্ষুনি জামা কাপড় ডোবাবে। প্রথম প্রথম এই দৃশ্যটা দেখে বেশ অদ্ভুত লাগছিল, এখন চোখ সয়ে গিয়েছে। আপনাদের তখন যেটা বলছিলাম, এই হেলসিঙ্কি দ্বীপপুঞ্জের দ্বীপগুলোর অনেকগুলোই কিন্তু বেশ জনপ্রিয় এবং মানুষের বসবাস আছে। তার কোনোটাতে জঙ্গল আছে, কোনোটাতে বালিযুক্ত বিচ আছে, আবার কোনোটাতে অনেক অনেক কাঠবিড়ালির বাস। সামারে অনেকেই আসেন এই দ্বীপগুলোতে হাইকিং করতে। প্রায় প্রত্যেকটাতেই কিন্তু ক্যাফে রেস্টুরেন্ট এগুলো রয়েছে। সামনেই ছোট্ট ছোট্ট কিছু দ্বীপ দেখতে পাচ্ছি, যেখানে একটা দ্বীপে একটাই বাড়ি রয়েছে, এতটাই ছোট দ্বীপটা। ছোটবেলায় যে কী ইচ্ছে ছিল আমার এরকম একটা জায়গায় থাকার। আর এই দ্বীপগুলোর পার্সোনাল বোটও রয়েছে, যাতে কোনো দরকার হলে মেনল্যান্ডে আসা যায়। সৌমেনলিনা মানে আমরা যে আইল্যান্ডে এখন যাচ্ছি, সেটা হলো একটা সামুদ্রিক দুর্গ, যেটা 1748 সাল থেকে ধীরে ধীরে হেলসিঙ্কি জেলার অন্তর্গত একদল দ্বীপে তৈরি করা হয়েছিল। তৈরি করেছিলেন সুইডিশরা। আমরা নেমে পড়েছি সৌমেনলিনা দ্বীপে। গ্রীষ্মকালে কেমন দেখতে লাগে জানি না, নিশ্চয়ই চারিদিকটা সবুজে ঢাকা থাকে। তবে এখন এই বরফের চাদরে আবৃত সৌমেনলিনাকে এক কথায় অপূর্ব দেখতে লাগছে।
এই দ্বীপটায় এখন 850 জন বাসিন্দা রয়েছে, আর এই মাত্র 850 জন বাসিন্দা নিয়েই এটা হেলসিঙ্কির একটা জেলা গঠন করেছে। আমরা একটা ম্যাপ নিয়ে নিয়েছি, সেই ম্যাপ দেখে দেখেই এই দ্বীপে ঘুরবো। এখানে রয়েছে বেশ কিছু ক্যাফে, রেস্টুরেন্ট, আর এইখানে এই যে লম্বা পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রায় 6 কিলোমিটার জুড়ে রয়েছে। সবই দুর্গকে সুরক্ষিত রাখার জন্য বানানো হয়েছিল। এই দ্বীপে দেখার মতন তো বহু কিছু আছে, তবে শুরু করছি সৌমেনলিনার চার্চটা দিয়ে। এই হলো সৌমেনলিনার চার্চ, যেটার অর্ধেক ঢাকা পড়ে রয়েছে ঘন কুয়াশায়। সৌমেনলিনার যে দুর্গটা রয়েছে সেটা তৈরি করার উদ্দেশ্য ছিল রাশিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে সুইডেন সাম্রাজ্যকে রক্ষা করা আর একটা সুরক্ষিত সেনা ঘাঁটি তৈরি করা। তো চার্চটা তৈরি হয়েছিল রাশিয়ান সৈন্য যারা এই দ্বীপে থাকতেন তাদের জন্য। ডান দিকে রয়েছে একটা ড্রাই ডক, আর বাঁ দিকে রয়েছে চার্চের বিশাল বড় একটা ঘন্টা। আমাদের ডান দিকে এই যে দরজাটা দেখছেন, এটাকে এখন লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দুর্গে যখন যুদ্ধের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়, তখন 1973 সালে এলাকাটাকে সাধারণ মানুষের জন্য ব্যবহার করা শুরু হয়। সৈন্যদের ব্যারাকগুলোকে অ্যাপার্টমেন্টের পাশাপাশি কাজের জায়গা, সরকারি পরিষেবার জন্য ইউজ করা হয়। এই দ্বীপে কিন্তু স্কুলও আছে। যেহেতু আগে এই দ্বীপে সেনা ঘাঁটি ছিল, তাই এখানে সেখানে কামানের দেখাও পাওয়া যায়। প্রায় 5-6টা দ্বীপ জুড়ে তৈরি করা হয়েছে এই সৌমেনলিনা, তাই বেশ কয়েকটা ব্রিজ রয়েছে এখানে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য। ঐতিহাসিক ঘটনার জন্য তো বটেই, সৌন্দর্যেও কিন্তু সৌমেনলিনা আমাদের বারবার মুগ্ধ করছে। এর প্রত্যেকটা আঁকে বাঁকে প্রকৃতির এই শ্বেত শুভ্র স্নিগ্ধ রূপ অস্থির করে তুলছে মনকে। চলুন এবার যাব ভেসিক্কো নামে এক সাবমেরিন দেখতে। এই সাবমেরিনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হতো। এখন যদিও ঠান্ডার জন্য বন্ধ আছে, তবে সামারে কিন্তু এর ভেতরেও ঢোকা যায়। আমাদের সঙ্গে লঞ্চে বেশ কয়েকজন যাত্রী এলেও এখন প্রায় কারোরই দেখা পাওয়া যাচ্ছে না, কে জানে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে এবার আমরা চলে এসেছি সৌমেনলিনা ফোর্টের সামনে, যার নামে এই দ্বীপটার নামকরণ হয়েছে। চলুন ভেতরে ঢোকা যাক। 1917 সালে ফিনল্যান্ডের স্বাধীনতা লাভের পর এই দুর্গের নামকরণ করা হয় সৌমেনলিনা, অর্থাৎ ফিনল্যান্ডের দুর্গ। এই দুর্গটা স্থানীয় কোনো পাথর দিয়ে তৈরি। জানি না এটা কি পাথর, তবে আলো পড়লে কিন্তু বেশ চকচক করে উঠছে, অনেকটা অভ্র কোনো জায়গায় ঢেলে দিলে যেরকমটা দেখতে লাগে সেরকম। এই সুন্দর আর নির্জন দুর্গটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত। আমরা এখন দুর্গের একটা অংশই কিন্তু দেখলাম। দুর্গটা নানা অংশ পুরো আইল্যান্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর এই দিনের বেলাতেও বেশ গা ছমছম করে এই দুর্গে একা একা ঘুরে বেড়াতে। এখানে কিন্তু অনেকেই সাথে করে গাইড নিয়ে আসেন। যেহেতু ইতিহাস প্রায় পরতে পরতে জড়িয়ে রয়েছে এই দ্বীপের, তাই গাইডের ট্যুর নিলে অনেকটাই ভালোভাবে জানা যায় জায়গা আর ঘটনাগুলো সম্পর্কে। তবে শুধু যে ইতিহাস জানার জন্যই ট্যুর হয় তা কিন্তু নয়, এই দ্বীপটা কুখ্যাত ভূতের জন্য। এই দ্বীপে যেহেতু প্রচুর যুদ্ধ, হানাহানি, রক্তপাত হয়েছে, তাই বলা হয় ভালো মতো ভূতের উপদ্রব রয়েছে এখানে।
এই দ্বীপের পিছনের অংশে একটা প্রিজন রয়েছে। বলা হয় সেই প্রিজনে নাকি যারা বন্দি ছিলেন তাদের আত্মা এখনও যাতায়াত করে এই দ্বীপে। তাই শুনেছি নাকি এখানে ঘোস্ট ওয়াকিং ট্যুরও হয়। কিছু বছর আগে এই দ্বীপে দুজন যমজ ভাই একই সময় একইভাবে মারা গিয়েছিলেন। দ্বীপের আলাদা আলাদা জায়গায় তাদের মৃতদেহ পাওয়া গিয়েছিল। পুলিশ আজও কিন্তু তাদের মৃত্যুর কিনারা করতে পারেনি। তো দারুণ জায়গা, এত দারুণ জায়গা। এদের তার পিছনের দিকটাই কি অসাধারণ। ট্রেক করতে করতে একটা ভারী সুন্দর জায়গায় চলে এসেছি আমরা। দুর্গের মুখ্য যে দরজাটা ছিল, যেখান থেকে আগে এই দ্বীপে প্রবেশ করতো সবাই, সেই কিংস গেটের দিকে যাচ্ছিলাম। মাঝখানে এই জায়গাটা পড়লো। এত সুন্দর জায়গা যে এখানে বেশ কিছুক্ষণ কাটালাম, তারপরে আবার রওনা দিলাম। তবে রাস্তা কিন্তু এখানে বেশ খাড়াই, তার মধ্যে বরফ গলে প্রচণ্ড পিছল হয়ে রয়েছে, তার উপর বৃষ্টি, কতবার যে পা হড়কেছে। যাই হোক, আমরা এখন এই যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটার একটা অদ্ভুত নাম রয়েছে, কুস্তান মিক্কার। এটা বেসিক্যালি বালির বাঁধ। রাশিয়ান প্রতিরক্ষার অংশ ছিল এটা, সেই জন্য এত ওপরেও নির্দিষ্ট দূরত্বে কামান বসানো রয়েছে। এখানে নাকি এখনও খুঁজলে বন্দুক আর গুলির ম্যাগাজিন পাওয়া যাবে। আর বেশ কিছু জায়গায় যাওয়া নিষেধ বলে লেখা রয়েছে, কারণ সেখানে রাশিয়ানদের পোতা কিছু বিষাক্ত গাছপালা রয়েছে। সেগুলোও কিন্তু এই শত্রুকে ঘায়েল করার স্ট্র্যাটেজি ছিল। অবশেষে চলে এসেছি কিংস গেটের কাছে। গেটটা কাঠের তৈরি, বেশ মোটা আর ভারী। আর এই দেখুন, এই গেটটা দিয়ে বেরোলে সোজা সমুদ্রে চলে যাওয়া যায়। এখানে বেশ কিছু সিঁড়িও আছে। আগেকার দিনে সোজা এই পথেই দুর্গে ঢুকতে বা বেরোতে হতো হয়তো। এই দেখুন সিঁড়িগুলো। আর এই হচ্ছে গেটের ওপরের অংশ। যেহেতু এই সৌমেনলিনা দুর্গ এবং দ্বীপ একদম সমুদ্রের কোলেই রয়েছে, পরিবেশবিদদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই সৌমেনলিনার অস্তিত্ব। কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যেহেতু সমুদ্রের জলস্তর বাড়ছে, ভবিষ্যতে হয়তো কখনো এই দ্বীপ আর দুর্গটা সমুদ্রের জলের তলায় চলে যেতে পারে বলে তাদের আশঙ্কা। যাই হোক, আমরা আবার চলে এসেছি পোর্টের কাছে। লঞ্চের জন্য অপেক্ষা করব, আর তারপর ফিরে যাব হেলসিঙ্কির মূল ভূখণ্ডে। এই যে চলে এসছে আমাদের লঞ্চ। চলুন তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে।